নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। আর আরো বারোই মধুবন্তীর সঙ্গে রয়েছে আমি অভিক, আমরা জানি আজকে আবার দুটি বুথে পুনর্নির্বাচন। বারাসাতের কদম্বগাছিতে আবার ভোট। আজ কদম্বগাছি সর্দার পাড়ার 61 নম্বর বুথে ভোট। এবং পাশাপাশি পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কদম্বগাছির 61 নম্বর বুথে সেখানে তো গন্ডগোল, বিজেপি সমর্থকদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ উঠেছে এবং বিজেপি নেতা তাকে পুলিশ ধাক্কা দেয় এবং সেই কারণেই পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক বেঁধে যায় বিজেপি নেতার। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে। এজেন্ট না, আমি পার্টির জনপ্রতিনিধি। তাহলে আপনি এখন আজকে কেন আসতে পারবো না? আমি তো এলাকার ভোটার। না, আমি তো এলাকার ভোটার। আমি এলাকার ভোটার। আপনি দিচ্ছেন না, মানুষ বেরোতে পারছে না, ভোট দিতে পারছে না। এখানে এখানে মানুষ ভোট দিতে পারেন না। আরে লোগোটা ওরকম করে দিলে লোগোটা দিয়ে ওরকম করে কদম্বগাছির 61 নম্বর বুথে গন্ডগোলের ছবি উঠে এসেছে। বিজেপি সমর্থকদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ। আরো জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, ঠিক কি অভিযোগ? গন্ডগোলের ছবি আমরা দেখছি। যে যেদিন ভোট হয় 1 তারিখে কদম্বগাছি 61 নম্বর বুথে মূলত এখানে ছাপ্পা এবং ওয়েবকাস্টিং যে ক্যামেরাটা আছে সেটা কি বন্ধ করে সেই ভোট হয়েছিল। সেটা কিন্তু প্রিসাইডিং অফিসার তিনি অভিযোগ করেছেন এবং তারপর তার অভিযোগ বা তার লিখিত অনুযায়ী নির্বাচন কিন্তু আজকে হচ্ছে, অর্থাৎ রিপোলিং হচ্ছে কদম্বগাছির 61 নম্বর বুথে। সেই বুথে যখন সকাল থেকে ভোট চলছে এবং আমরা দেখছিলাম যে ভোট কিন্তু শান্তিতে এবং নির্বিঘ্নে চলছিল, সেই সময় বিজেপির যে কাসেম আলী, যে সংখ্যালঘু নেতা, তিনি ঘটনাস্থলে আসেন এবং তিনি আসার পর তার অভিযোগ বিজেপি কর্মী বা বিজেপি ভোটারদের ভোট দিতে বাধা দান করছে তৃণমূল কংগ্রেস এবং ভোট দিতে দিচ্ছে না। তো সেই কারণে তিনি আসার পর কিন্তু এলাকায় উত্তেজনা তৈরি হয়। এক প্রকার পুলিশ তখন ছুটে আসেন। পুলিশ এসে তাকে বলা যেতে পারে ধাক্কা মেরে বের করে দেন। তিনি জানান, যদি আপনার কোনো অভিযোগ থাকে আমাদের বলুন, আমরা সেখানে নির্বিঘ্নে ভোটারদের বাড়ি গিয়ে ভোট দানের ব্যবস্থা করে দেবো। তারপরেও কিন্তু এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং হই হট্টগোল শুরু হয় এবং পুলিশের সাথে কাসেম আলীর বচসা শুরু হয়ে যায়। এই কাসেম আলীকে এক প্রকার পুলিশ এই অঞ্চল থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। কিন্তু পুলিশের আমরা যা দেখলাম তাতে কিন্তু 715 জন ভোটার এই 61 নম্বর বুথে, সেখানে কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত 232 জন ভোট দিয়েছে এবং এর ফলে কিন্তু ভোট কিন্তু এখনো পর্যন্ত নির্বিঘ্নে চলছে। আমরা দেখছিলাম যে বামফ্রন্ট প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে এই বুথে আসলেন। তিনি এসে কিন্তু জানালেন যে ভোট কিন্তু নির্বিঘ্নে হচ্ছে, কোনো অভিযোগ নেই। তিনি বললেন যে ভোট ছাপ্পা ভোট হয়েছে বা যেটা হয়েছে সেটা কিন্তু নির্বাচন কমিশনার আবার রিপোলিং এর ব্যবস্থা করেছেন। আজকে কিন্তু তার দিক থেকে কোনো অভিযোগ নেই, কিন্তু এখনো পর্যন্ত ভোট কিন্তু নির্বিঘ্নে চলছে। এবং কি কাসেম আলী অভিযোগ করার পর নির্বাচনের যে আধিকারিকরা আছেন তারা কিন্তু বিভিন্ন বাড়ি গিয়ে কোনো ভোটার যদি বাকি না থাকে সেই কারণে ক্যাম্পেনিং শুরু করেছে। অর্থাৎ এখনো পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী দিয়ে এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট কিন্তু এই কদম্বগাছি 61 নম্বর বুথে নির্বিঘ্ন ভোট হচ্ছে। একদমই ধন্যবাদ ভক্তি, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি ভক্তি দের সঙ্গে। আমরা জানি আজ নির্বাচন রাজ্যের 2 কেন্দ্রে, বারাসাত এবং মথুরাপুর লোকসভা কেন্দ্র, যেখানে 2টি বুথে পুনর্নির্বাচন। মথুরাপুরেও যেমন আজকে কাকদ্বীপের 26 নম্বর বুথে পুনর্নির্বাচন হবে, সেই রকমভাবে বারাসাত, সেখানে কিন্তু লোকসভার অন্তর্গত দেগঙ্গার 61 নম্বর বুথ, যে বুথের ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানে আজকে পুনর্নির্বাচন সকাল 7টা থেকে শুরু হয়ে গেছে। এই পুনর্নির্বাচন সন্ধ্যে 6টা অবধি চলবে। আর কদম্বগাছির 61 নম্বর বুথে সেখানেই গন্ডগোলের ছবি ধরা পড়ল পুনর্নির্বাচনের দিন। আজ সকাল থেকেই যেখানে ভোট গ্রহণ চলছে সেই সময় বিজেপি নেতা যখন তিনি যান বুথে সেই সময় তাকে বাধা দেওয়া হয়, এমনটাই অভিযোগ করছেন তিনি এবং পুলিশে তাকে বাধা দেয় বলেই তার অভিযোগ। এবং এই ঘটনার জেরে পুলিশের সঙ্গে তর্কাতর্কি বেঁধে যায়, বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা।
বারাসতের পাশাপাশি মথুরাপুরেও চলছে পুনর্নির্বাচন। সূর্যনগর ২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন। ভোট কেন্দ্রে মথুরাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। পরিচয়পত্র ছাড়াই ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও ভোট কর্মীরা নির্বাচন কমিশনকে জানাবেন প্রার্থী। বিজেপি প্রার্থী অশোক পুরকাইত ভোট কেন্দ্রে আসার পর বেরিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে তার বচসাও হয় এবং উত্তেজনা ছড়ায়। সেই ছবি এবার আপনাদের দেখাবো। মথুরাপুর ২৬ নম্বর বুথ, সেখানে বিজেপি প্রার্থী অশোক পুরকাইত ভোট কেন্দ্রে আসার পর বেরিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অর্থাৎ মধুবন্তী, যে ছবি আমরা লোকসভা নির্বাচনের দিন দেখেছিলাম, বিজেপি যে অভিযোগ করেছিল যে অশান্তি ঘটনা ঘটেছিল যার কারণে পুনর্নির্বাচনের দাবি তুলেছিল তারা, কিন্তু পুনর্নির্বাচনের দিনেও সেই একই ঘটনা। এবারেও অশান্তির ছবি ধরা পড়ল মথুরাপুরের সূর্যনগর ২৬ নম্বর বুথে। সেখানে বিজেপি প্রার্থী অশোক পুরকাইত তিনি পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে। রবিবার স্ক্রুটিনি চলছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। স্ক্রুটিনির সময় মথুরাপুর কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপের ২৬ নম্বর এবং বারাসাত লোকসভার অন্তর্গত দেগঙ্গার ৬১ নম্বর বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং শেষ দফায় নির্বাচন চলাকালীন সেখানে ছাপ্পা এবং ভুয়ো ভোটিং এর অভিযোগ তুলেছিল বিজেপি এবং ওই দুই বুথেই নির্বাচন নিয়ে আগাগোড়া পুনর্নির্বাচনের দাবি তুলে আসছিল বিজেপি। আজকে যে ছবি অভিক আমরা দেখতে পাচ্ছি, এই মথুরাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক পুরকাইত তিনি জড়িয়ে পড়লেন বচসায় পুলিশের সঙ্গে। দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে মথুরাপুরের সূর্যনগর ২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন চলছিল। সেই সময় বিজেপি প্রার্থী অশোক পুরকাইত তিনি যখন যান, সেই সময় পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন, পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে, যেখানে পরিচয়পত্র ছাড়াই ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, ভোট কর্মীরা নির্বাচন কমিশনকে জানাবেন প্রার্থী অশোক পুরকাইত। আপনারা যদি অসুস্থদের এত আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো মানুষ প্রধান আমাদের সঙ্গে মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে রয়েছেন প্রতিনিধি মানুষ। আজকে পুনর্নির্বাচন চলছিল, সেই সময় বিজেপি প্রার্থী অশোক পুরকাইত তার সঙ্গে পুলিশ বাদানুবাদে জড়িয়ে পড়ে, ঠিক কি ঘটনা ঘটেছিল সেই সময়? কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েতে ২৬ নম্বর বুথে আজকে পুনরায় সেখানে নির্বাচন হয়। আর সেখানে আজকের একাধিক যে সমস্ত যে প্রার্থী রয়েছে, যেমন তৃণমূল ও বিজেপির প্রার্থীরা এসে ঘুরে গেছে, কিন্তু অশোক পুরকাইত যে বিজেপি প্রার্থী রয়েছে তারা অভিযোগ যে এখানে যে সমস্ত যে ভোট কর্মীরা এসেছে ভোট করানোর জন্য তাদের কাছে নির্দিষ্ট যে আই কার্ড দেখাতে পারেনি। সেই নিয়ে তিনি জানান যে সমস্ত তিনি জানান যে তোমার নির্বাচন কমিশনের কাছে তিনি অভিযোগ দায়ের করবে। এর পাশাপাশি বলে রাখি যে ভোট কেন্দ্রের থেকে বেরিয়ে এসে যে রাজ্য পুলিশের সঙ্গে একটু বচসা জড়ায়। মূলত জানা গেছে এই বচসার কারণ যে হারুট পয়েন্ট কোস্টাল থানার যে সমস্ত পুলিশ প্রশাসন রয়েছে তাদের সঙ্গে বচসার কারণ একটাই, যে টোটো গাড়িতে করে যে এক ব্যক্তি তার অসুস্থ হওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল হসপিটালে। আর সেই সময় অশোক পুরকাইতের যে সমস্ত যে পুলিশের আধিকারিক ছিল, যে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের আধিকারিকরা ছিল, তাদের সঙ্গে বচসার কারণ হয়, কারণ রাস্তা জাম হয়ে যাচ্ছিল বলে সেই কারণে বচসা হয়। তার কিছু সময়ের মধ্যে রাস্তা মীমাংসার পরে রাস্তা ক্লিয়ার হয়ে যায়। মানুষ আরো একটা বিষয় জানতে চাইবো, যে এই যে বুথে পুনর্নির্বাচন হচ্ছে সেখানে এর আগে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে, সেই অভিযোগ জানিয়েছিল বিজেপি, সেই নিয়ে অশান্তি হয়েছিল এবং তারপর আজকে যখন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হলো তারপরেও এই ধরনের অশান্তির ঘটনা এড়ানো গেল না কেন? কোথাও না কোথাও সমস্যা দেখা দিয়েছে বলে এমনটি অভিযোগ দায়ের করছে, যেটা যেটা অশোক পুরকাইত যে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছে সে নিয়ে জানাচ্ছে, যে তিনি জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে, সেটা সে বিষয়কে নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছে।
বেশ, আপাতত ধন্যবাদ তোমায়। মানস প্রধান এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। প্রতিনিধি মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়স্থ, তিনি যখন বুথে যান তিনি যে অভিযোগ করছেন ভোটকর্মীরা তাদের কাছে সঠিক পরিচয়পত্র ছিল না, সেই অভিযোগই তিনি আনছেন। তারপর বুথ থেকে বেরিয়ে এলে পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন অশোক পুরকায়স্থ। সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে। রবিবার স্ক্রুটিনি চলছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। স্ক্রুটিনির সময় মথুরাপুর কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপের ২৬ নম্বর এবং বারাসাত লোকসভার অন্তর্গত দিগঙ্গার ৬১ নম্বর বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। শেষ দফায় নির্বাচন চলাকালীন সেখানে ছাপ্পা এবং ভুয়ো ভোটিং এর অভিযোগ তুলেছিল বিজেপি। আর ওই দুই বুথেই নির্বাচন নিয়ে আগাগোড়া পুনর্নির্বাচনের দাবি তোলে বিজেপি। তাদের দাবি ছিল দুই বুথেই যথেচ্ছ ছাপ্পা ভোট পড়েছে, ভুয়ো ভোটও পড়েছে দেদার। যেমনটা অভিক তুমি বলছিলে, বিশেষ করে ভুয়ো ভোটার এবং ভুয়ো ভোটিং ছাপ্পা ভোটের অভিযোগ এসেছে এবং সেই কারণেই পুনর্নির্বাচন। এবং অভিক, আমরা যেমনটা বলছিলাম, কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের ২৬ নম্বর বুথ যেখানে নির্বাচন চলছে এবং ভোট কেন্দ্রে উপস্থিত হলেন মথুরাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার। পুনর্নির্বাচনের মুহূর্তে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের ওপর যথারীতি ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বাপি হালদার তিনি ক্ষোভ উগরে দিলেন নির্বাচন কমিশনের ওপর। এবং আজকে যখন পুনর্নির্বাচন চলছে সেখানে গিয়েই এই ঘটনা, যেখানে তৃণমূল প্রার্থী বাপি হালদার তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন। এবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ঠিক কি ক্ষোভ রয়েছে তৃণমূল প্রার্থী বাপি হালদারের জানবো, সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কি খবর রয়েছে তোমার কাছে, কি অভিযোগ? একদমই মধুবন্তী, এবং তোমাদেরকে জানিয়ে রাখবো যে আজকে কিন্তু এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটি মাত্র ভোট কেন্দ্র যেখানে পুনর্নির্বাচন হচ্ছে এবং বিজেপির তরফ থেকে এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের একাধিক বুথে পুনর্নির্বাচনের আবেদন জানানো হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশনের তরফে মথুরাপুর লোকসভা কেন্দ্রের যে কাকদ্বীপ বিধানসভা, সেই কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের ২৬ নম্বর বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়। সেই মতন সকাল ৭টা থেকে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়, অর্থাৎ ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। একেবারে পুলিশি নিরাপত্তার টোপে ঘেরে ফেলা হয় কিন্তু এই ভোট গ্রহণ কেন্দ্র। এবং এই পুনর্নির্বাচনের মুহূর্তে কিন্তু এই যে ২৬ নম্বর বুথের ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে উপস্থিত হন তৃণমূল প্রার্থী বাপি হালদার। তিনি এসে সাধারণ ভোটার সহ শুরু করে ভোট কেন্দ্রের মধ্যে প্রবেশ করেন, সেখানে পোলিং এজেন্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এবং সেই পরিদর্শনের পর বেরিয়ে তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগরে দেন। তার বাপি হালদার অর্থাৎ তৃণমূল প্রার্থী, তার যেমনটা অভিযোগ যে এই যে ১লা জুন যেখানে মথুরাপুর লোকসভা কেন্দ্রে প্রত্যেকটি বুথে ভোট হয়েছিল, সেখানে এই ২৬ নম্বর বুথে ভোটে কোনো রকম গন্ডগোল হয়নি, সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তবু কেন নির্বাচন কমিশন এই বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিলেন তা তিনি জানেন না। তিনি নির্বাচন কমিশনকে আক্রমণ করে যেমনটা বলেন যে নির্বাচন কমিশন কেবলমাত্র বিজেপির কথায় কান দিয়ে, বিজেপির কথায় একতরফা কান দিয়েই কিন্তু এই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে কিন্তু এই এলাকার যে সাধারণ ভোটাররা তারা কিন্তু যথেষ্ট হ্যারেজ হয়েছে। এই মন্তব্য তিনি প্রকাশ করেন। এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে তিনি কি গেছেন, তার আবেদন জানিয়েছেন? তিনি যেমনটা বলেছেন যে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি যেমন অভিযোগটা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনের কমিশনের কাছে বাপি হালদার বা তৃণমূল প্রার্থী বাপি হালদারের যাওয়ার কোনো রকম খবর নেই। ধন্যবাদ কোয়েল। কথা বললাম আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে। কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের ২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন চলছে এবং সেখানেই তৃণমূল প্রার্থী বাপি হালদার এই পুনর্নির্বাচন নিয়েই তার যত অভিযোগ তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। একেবারেই নির্বাচন কমিশনের যে ভূমিকা তা নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল প্রার্থী বাপি হালদার। কারণ মথুরাপুর লোকসভা কেন্দ্র, সেখানে লোকসভা নির্বাচন হয়েছিল, কিন্তু কি কারণে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এবং বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হয়েছিল মথুরাপুরের এই কেন্দ্রে ছাপ্পা ভোট দেওয়া হয়েছিল, যার কারণে পুনর্নির্বাচন করা হোক। বিজেপির তরফ থেকে সেই অভিযোগ পাওয়ার পরেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। যদিও নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল প্রার্থী বাপি হালদার।
ফিরে এলাম বিরতির পর আরো 12 নিয়ে, আর অবশ্যই এরপর সন্দেশখালীর দিকে নজর রাখবো, কারণ সন্দেশখালীর ঘটনা গত 1 জুন সেখানে পুলিশের ওপর যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেই এবার নতুন করে গ্রেফতার করা হয়েছে 7 জনকে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে এবং মোট গ্রেফতার 12। অর্থাৎ সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে, 7ম দফার নির্বাচনের সময় যে ধরনের উত্তেজনা তৈরি হয় এবং তারপর বয়ানমারীতে 1 জুন যে ঘটনা ঘটে, যেমনটা আপনাদের বলছিল আমার সহকর্মী অভিক, পুলিশের ওপর হামলার ঘটনা, পুলিশের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, এবং এই ঘটনায় গ্রেফতার করা হয় 7 জনকে এবং এই ঘটনা এখনো পর্যন্ত মোট 12 জনকে গ্রেফতার করা হলো। সন্দেশখালীর ঘটনা, যে ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই 5ই জানুয়ারি থেকে, যেমনটা আমরা জানি যে খবরের শিরোনামে সন্দেশখালী থেকেছে বারবারই, এবং নির্বাচনের আগে অবধি নির্বাচনের আবহে কিভাবে উত্তপ্ত হয়েছে সন্দেশখালী, কিভাবে ঘটনাক্রম এগিয়েছে আপনারা দেখেছেন। মাস্টার মাইন্ড শেখ শাহজাহান এবং তার শাগরেদরা ঠিক কী করেছে, ভাইরাল ভিডিও, সব মিলিয়ে সন্দেশখালী সবসময় হেডলাইনে এসেছে। কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি তা কিন্তু 7ম দফার নির্বাচনের দিন যে ঘটনা ঘটেছে, এবং এই ঘটনায় মোট 12 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, সন্দেশখালীতে 1 জুন লোকসভা নির্বাচনের শেষ দফাতে যে উত্তেজনার ছবি, যে অশান্তির ছবি আমরা দেখেছিলাম, পুলিশের উপর হামলার অভিযোগ করা হয়েছিল, সেই ঘটনাতেই নতুন করে 7 জনকে গ্রেফতার করা হলো। কি আপডেট পাচ্ছ? দেখো, সন্দেশখালীর ঘটনা নিয়ে, অর্থাৎ শেষ দফা নির্বাচনে যে সন্দেশখালীর বয়ারমারি, যে চুচুড়া, অর্থাৎ কলকাতা বাসন্তী চুচুড়ায় যে বিশেষ করে যেখানে অবরোধ বিক্ষোভ, দফায় দফায় সংঘর্ষ তৃণমূল বিজেপির মধ্যেই, পুলিশ যখন আসে পুলিশকে ঘেরাও করে কিন্তু যে ইট বৃষ্টি, মুহুর্মুহুর ইট বৃষ্টি, তাদের এলোপাতারি লাঠি দিয়ে বেধড়ক মারধর, এমনকি পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে এমনটা পুলিশের তদন্তে উঠে এসেছে। এমন সূত্র, অর্থাৎ পুলিশ ইতিমধ্যে সুমোটো মামলা করে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু পুলিশ ইতিমধ্যে এর আগে 5 জনকে গ্রেপ্তার করেছিল, কিন্তু নতুন করে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সেই ফুটেজে দেখা গেছে, অর্থাৎ 1 জুনের যে শেষ দফা নির্বাচনের দিনকে যে রণক্ষেত্র নিয়েছিল সন্দেশখালীর বয়ারমারিতে, একের পর এক দফায় দফায় সংঘর্ষ, সেখানে সেই পরিকল্পিত হামলা পুলিশের কাছে যায় এবং সেই ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ বরিশাল মহকুমা আদালতে তোলা হয়েছে। পাশাপাশি এর সঙ্গে আরো কারা কারা যুক্ত আছে, এই ঘটনা কি পূর্ব পরিকল্পিত না এই ঘটনা, এই সমস্ত আপাতত খতিয়ে দেখছে পুলিশ। সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, ভোট পরবর্তী হিংসা রুখতে সন্দেশখালীতে ইতিমধ্যে 144 ধারা জারি করেছে পুলিশ প্রশাসন। সন্দেশখালীর নেজার থানার 4টি গ্রাম পঞ্চায়েত, 17টি এলাকায় 144 ধারা জারি রয়েছে। পাশাপাশি 7ম দফায় যেভাবে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী রাজবাড়ী এলাকায়, পুলিশের সঙ্গে গ্রামবাসীদের খণ্ডযুদ্ধের ঘটনা ঘটে, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়, সেই ঘটনায় মোট 12 জন গ্রেফতার। সন্দেশখালী প্রথম থেকেই তপ্ত ছিল রাজ্য রাজনীতিতে, এবং রেশন দুর্নীতিকাণ্ডে তদন্তে নেমে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান শেখ, তার নাম প্রকাশ্যে আসে, এবং সেই দিন থেকে আজ পর্যন্ত নির্বাচনের আবহে উত্তপ্ত রইল সন্দেশখালী। সেই ছবি বারবার উঠে এলো আমাদের টিভি পর্দায়। একদিকে যেমন সন্দেশখালীতে অশান্তির ঘটনায় গ্রেফতার বেড়ে দাঁড়িয়েছে 12, অন্যদিকে সন্দেশখালীতে সেখানে এবার তৃণমূলের উপপ্রধান সহ একাধিক কর্মীকে হুমকি দেওয়া হয়েছে, হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, এবং বিজেপি এই হুমকি দিচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ তৃণমূলের তরফে। এবং যে অভিযোগ করা হয়েছে তারা বিজেপি আশ্রিত দুষ্কৃতী, এমনটাই অভিযোগ তৃণমূলের। সন্দেশখালীর খুলনা গ্রাম পঞ্চায়েতের ঘটনা, যেটা বারবার অভিযোগ আমরা বলছি, সন্দেশখালী 5ই জানুয়ারির পর থেকে কিন্তু খবর সবসময় খবরের শিরোনামে রয়েছে সন্দেশখালী, এবং আজ পর্যন্ত শেষ দফা 7ম দফার পরেও কিন্তু সন্দেশখালীর এই উত্তপ্ত পরিস্থিতির ছবিটা কিন্তু বদলালো না, সেটা যে ঘটনাই ঘটুক না কেন। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, সন্দেশখালীতে সেখানে তৃণমূলের উপপ্রধান সহ একাধিক কর্মীকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ, পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো, ভোট পরবর্তী সন্ত্রাস কিন্তু অব্যাহত রয়েছে, বিশেষ করে সেখানে সন্দেশখালীর যে খুলনা গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান যে বিপ্লব বর্মন, তার বাড়িতে গিয়ে গতকালকে রাত্রে একদল দুষ্কৃতী যায়, তাকে রীতিমতো হুমকি এবং ভয় দেখানো হয় এবং তাকে সংযত থাকতে বলা হয়, যে কোনো রকম যেন সংঘর্ষ বা কোনো রকম উস্কানি না দেয়। এই নিয়ে কিন্তু শুধু বিপ্লব বর্মন নয়, একাধিক তৃণমূল কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গিয়ে কিন্তু একের পর এক হুমকি দিতে শুরু করে। কিন্তু পাল্টা বিজেপির নেতৃত্বের অভিযোগ, সেখানকার এক গ্রামবাসী অর্থাৎ পিয়ালি মনো তার দোকান
বন্ধ করে দেয় এবং তাকে মারধর করে বলে অভিযোগ পাল্টা অভিযোগে এলাকায় যতটুকু উত্তপ্ত হয়েছে। ইতিমধ্যে সন্দেশখালী থানার পুলিশ পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে যে অভিযোগটা এসেছে বিজেপি কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছেন যে এখানে তৃণমূল পরিকল্পিতভাবে এলাকায় নতুন করে অশান্তি তৈরি করার জন্য প্রাণঘাতী হামলা চালাচ্ছে। কিন্তু পাল্টা তৃণমূল নেতৃত্বের দাবি যে উপপ্রধানের বাড়িতে গিয়ে তারা কিন্তু রীতিমতো তাদের হুমকি দিয়ে আছে এবং ভয় দেখানো হয় রাতের অন্ধকারে। ইতিমধ্যে সন্দেশখালী থানা পুলিশ তদন্ত শুরু করেছে। এর পিছনে অন্য কোনো রাজনৈতিক চক্রান্ত আছে কিনা, কোনো প্রভাবশালীর হাত আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। পাশাপাশি নতুন করে সন্দেশখালীতে এই খুলনা অঞ্চলের নেতাই মনে চাঞ্চল্য ছড়িয়ে নতুন করে একটা এলাকায় যেমন কেন্দ্রীয় বাহিনী রয়েছে, বিশেষ করে অন্যদিকে রয়েছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী রয়েছে, যাতে বিশৃঙ্খলা বা অশান্তি না বাতাবরণ না তৈরি হয় তার সব রকম তদন্ত করে দেখছে সন্দেশখালী থানার পুলিশ। ধন্যবাদ তোমায় সঞ্জিত চক্রবর্তী, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আরো বারোতে সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ একাধিক বিজেপি প্রার্থী। ভোট গণনার আগে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। একদমই তাই মধুবন্তী, পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনেছেন একাধিক বিজেপি প্রার্থী এবং সেই নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। লোকসভা নির্বাচনের গণনার আগেই পুলিশের অতি সক্রিয়তা নিয়েই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একাধিক বিজেপি প্রার্থীরা। আজই রয়েছে শুনানি। লোকসভা নির্বাচনের গণনার আগে রাজ্য পুলিশের অতি সক্রিয়তার অভিযোগে একাধিক বিজেপি ক্যান্ডিডেট কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তাঁরা। আজ দুপুর 1টা নাগাদ মামলার শুনানি হওয়ার কথা এবং শুনানি করবেন গ্রীষ্ম অবকাশকালীন আদালতের বিচারপতি অমৃতা সিনহা। ঝাড়গ্রামের বিজেপি ক্যান্ডিডেটকে হেনস্থার অভিযোগ উঠেছিল, সিবিআই তদন্তেরও আবেদন করা হয়েছে এবং এই নিয়েই বিজেপির একাধিক ক্যান্ডিডেট তারা দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টে। নজর রাখবো পরের খবরে। মদ্যপ অবস্থায় মহিলাকে শ্লীলতাহানি করার চেষ্টা, সেই অভিযোগে উঠেছে সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। বারুইপুরের ঘটনা। বারুইপুরে ভোটের ডিউটিতে থাকাকালীন শ্লীলতাহানির অভিযোগ। সিআরপিএফ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের স্থানীয়দের। সিআরপিএফ এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেফতার করা হয়েছে সিআরপিএফ জওয়ানকে। বারুইপুরের ঘটনা, সেখানেই ভোটের ডিউটিরত ছিলেন ওই সিআরপিএফ জওয়ান এবং সেই সময় মহিলার শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি, সেই অভিযোগে উঠেছে তার বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই সিআরপিএফ জওয়ানকে। चल यहाँ से, चल भाग यहाँ से। मेरा भाई तो ना पकड़ के चीड़ देते हैं। मेरा घर का कोई होता तो বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে, ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে জানতে চাইবো। একদমই তোমাকে জানিয়ে রাখবো যে সিআরপিএফ জওয়ানকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং নিরঞ্জন প্রধান নামে এই সিআরপিএফ জওয়ান, যে কিনা G64 ব্যাটালিয়নের জওয়ান এবং তিনি বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে তিনি ডিউটি করছিলেন এবং সেই ডিউটি ছেড়ে যখন তারা চিতপুর স্টেশনে আসে ট্রেন ধরার জন্য, তাদের যে স্পেশাল ট্রেন, সেই ট্রেন ধরে তাদেরকে উড়িষ্যা যাওয়ার কথা এবং সেই সময় এই জওয়ান তিনি ইনটক্সিকেটেড ছিলেন বলে এমনটাই পুলিশ জানাচ্ছে, যে ইনটক্সিকেটেড অবস্থায় তিনি চিতপুরের যে বস্তি স্টেশনের পাশে সেই বস্তির ভিতরে ঢুকে পড়ে এবং সেখানে একজন মহিলা ঘুমাচ্ছিলেন, তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং সেই মহিলার চিৎকার শুনে সেখানকার যারা লোকাল বাসিন্দা রয়েছে তারা এই জওয়ানকে ধরে ফেলে এবং রীতিমতো তাকে ইনটক্সিকেটেড অবস্থায় দেখে তাকে রীতিমতো দড়ি দিয়ে বেঁধে তাকে এবং তারপরে লোকাল থানায় খবর দিলে সেখান থেকে পুলিশ যায়, চিতপুর থানার পুলিশ, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই সময় দেখা যায় যে তিনি পুরোপুরিভাবে ইনটক্সিকেটেড রয়েছে। তিনি জিজ্ঞাসাবাদেও কোনোভাবে উত্তর দিতে পারছেন না এবং কোনো নর্মাল কথাই তিনি ঠিকভাবে বলতে পারছেন না এবং তারপরেই কিন্তু আজকে এই জওয়ান নিরঞ্জন প্রধান নামে এই জওয়ানকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ রিয়া, কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আপনাদেরকে আরো করে জানিয়ে রাখবো যে এখানে বারুইপুরে ভোটের ডিউটিতে ছিলেন ওই সিআরপিএফ জওয়ান এবং মদ্যপ অবস্থায় তিনি সেখানে বস্তিতে ঢুকে পড়েন। এক মহিলা শ্লীলতাহানি করেন তিনি, সেই অভিযোগই উঠেছে তার বিরুদ্ধে এবং ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ঘটনাতে ওই সিআরপিএফ জওয়ানকে।
সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে মদ্যপ অবস্থায় তিনি যখন সেখানে ঢুকে পড়েন এবং সেই সময় মহিলার ছিলতাহানি করার চেষ্টা করেন স্থানীয় মানুষজন, তারা ধরে ফেলেন ওই সিআরপিএফ জওয়ানকে এবং তারপরেই খবর দেওয়া হয় পুলিশে, গ্রেফতার করা হয়েছে সিআরপিএফ জওয়ান। আর এবার যে ছবি আপনাদের দেখাবো, যে খবর আপনাদের শোনাবো, ছেলের কাঁধে চেপে ভোট দিতে এলেন 70 পিপুলা দেবী। কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতে পুনর্নির্বাচন, সেখানে ভোট দিতে আসেন ওই বৃদ্ধা। বৃদ্ধার ছেলে বলেন, বৃদ্ধদের জন্য বাড়িতে স্পেশাল ভোট করানো হয়েছিল প্রশাসনের তরফে, কিন্তু সেই খবর তাদের কাছে গিয়ে পৌঁছায়নি। তাই গত 1 তারিখেও এইভাবেই বার্ধক্যে জর্জরিত বৃদ্ধ মাকে কাঁধে নিয়ে ভোট দিতে এসেছিলেন। আজও পুনর্নির্বাচনে ছেলের কাঁধে চেপে ভোট দিতে এসেছেন তিনি। বাড়িতে ভোট করানোর জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ছেলের কাঁধে চেপেই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে ভোট কেন্দ্রে হাজির 70 পিপুলা দেবী। 70 পিপুলা দেবীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তিনি ছেলের কাঁধে চেপে এসেছেন ভোটাধিকার প্রয়োগ করতে। একইভাবে এর আগেও এসেছিলেন অভিক। কাকদ্বীপের সূর্যনগর গ্রামে সেখানেই চলছে লোকসভা নির্বাচন এবং আজ পুনর্নির্বাচন হচ্ছে। এর আগেও যখন নির্বাচন হয়েছিল সেই সময় ছেলের কাঁধে চেপে তিনি গিয়েছিলেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। আজও সেই একই ছবি ধরা পড়ছে, যেখানে পুনর্নির্বাচনের দিনও ছেলের কাঁধে চেপেই ভোট দিলেন 70 ঊর্ধ্ব এই বৃদ্ধা। আমরা এই নিয়েই কথা বলবো। কোয়েল মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কোয়েল, 70 ঊর্ধ্বর এক বৃদ্ধা মহিলা, তিনি এভাবে ছেলের কাঁধে চেপে তাকে ভোট দিতে যেতে হচ্ছে। নির্বাচন কমিশনের তরফ থেকে তো ইনাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয় ভোট দেওয়ার জন্য, তাহলে ইনার ক্ষেত্রে তা হলো না কেন? একদমই, দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, কিন্তু এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে গত 1 জুন একেবারেই কিন্তু অন্তিম দফার ভোট হয়। সর্বমোট রাজ্যের 9টি কেন্দ্রের পাশাপাশি এই কেন্দ্রেও ভোট হয় এবং আজকে যেমনটা দেখা গিয়েছে, বিজেপির অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা বিজেপি নির্বাচন কমিশনের কাছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বেশ কটি ভোট কেন্দ্রে কিন্তু পুনর্নির্বাচনের আবেদন করেছিলেন। সেখানে নির্বাচন কমিশনের তরফে কিন্তু এই যে সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের 26 নম্বর বুথের ভোট কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়। সকাল থেকে সেই নির্বাচন শুরু হয়। নির্বাচন প্রক্রিয়া শুরুর পরেই দেখা গেল 70 ঊর্ধ্ব বৃদ্ধা, এই সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা পিপুলা বর, তিনি তার ছেলের কাঁধে চেপে ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছেন। এবং আমরা যখন এই 70 ঊর্ধ্ব বৃদ্ধার ছেলের সঙ্গে কথা বলি, তাদের তরফে যেমনটা জানানো হয়েছে যে নির্বাচন কমিশনের তরফে এই ধরনের বৃদ্ধদের জন্য বা বৃদ্ধাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল ভোট দেওয়ার ক্ষেত্রে। তো সেই যে ব্যবস্থার কথা, সেটা কিন্তু প্রশাসনের তরফে এই বৃদ্ধার পরিবারের লোকেদের কাছে পৌঁছানো হয়নি এবং তারা এই খবরটা জানতে পারেননি। তাই গত 1 তারিখে কিন্তু এই বুথে ছেলের কাঁধে চেপে এই বৃদ্ধা ভোট দিতে এসেছিলেন এবং বুথে পুনর্নির্বাচন হওয়ার কারণে আজকেও কিন্তু সেই একই ছবি ধরা পড়লো। 70 ঊর্ধ্ব বৃদ্ধা পিপুলা দেবী, তিনি কিন্তু তার ছেলের কাঁধে চেপে ভোট গ্রহণ কেন্দ্রে এসে ভোট দেন এবং তারপরেই কিন্তু আবার ছেলের কাঁধে চেপে পুনরায় ভোট দিয়ে তিনি বাড়িতে ফেরেন। ধন্যবাদ তোমায় কোয়েল মণ্ডল, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। होम वोटिंग में जिन लोगों ने हमारे साथ वोट दिया, ये हमारे लोकतंत्र के गणनायक हैं। आजादी के पहले का भारत इन्होंने देखा है और पिछले 70 सालों में इन्होंने देश की एक एक चीज में, तरक्की में और कार्य में भाग लिया है। इनको भी हम दिल से नमन करते हैं कि इतने दिल से इन्होंने हमारे इलेक्शंस में भाग लिया। और हमारा तजुर्बा ये कहता है कि जब हमने सबके घर में पर्ची बांटी कि आपको 12D भरना है, लेकिन मेजॉरिटी ने हमसे ये कहा कि हम बूथ पर आना चाहते हैं। वी वांट टू सेलिब्रेट, वी हैव बीन गोइंग टू द बूथ, वी वांट टू गो टू द बूथ एंड दैट्स द स्पिरिट। और हम समझते हैं कि इससे आने वाले समय में यूथ भी इससे प्रेरणा लेंगे। So just to quickly show you how much of the work was involved in this, just see.
We have told you about 1.5 crore polling and security personals, but there were around 68,000 monitoring teams. वो क्या कर रही थी ये भी मैं आगे बताऊंगा आपको। तो ये साइलेंट स्टोरी है जो बैकग्राउंड में चल रही थी और 2-3 महीने के नैरेटिव में ये कहीं आती ही नहीं है, खो जाती है। कहाँ खो जाती है? 135 स्पेशल ट्रेन चल रही थी जो फोर्सेस को इधर से उधर लेके जा रही थी। 4 लाख से ऊपर व्हीकल, 1692 से ऊपर की सॉर्टीज जो पोलिंग पार्टीज को अंदर में जंगल में पहाड़ पे लेके जा रही थी। अनसंग हीरोज ऑफ आवर इलेक्शंस, एंड इट्स ए मैटर ऑफ सीरियस रिसर्च एंड स्टडी कि ये लोग 1.5 करोड़ 50-60 लाख लोग जो बिल्कुल पोलिंग कराते हैं, ये अलग अलग डिपार्टमेंट से आते हैं, आपस में मिल जाते हैं और एक दिन पहले मिलते हैं और अचानक से एक जैसा 10-10.5 लाख बूथ पे एक इलेक्शन प्रोसेस को कंप्लीट कर लेते हैं। हम लोग आपस में अगर 5 लोग किसी डिफरेंट ऑफिस से आके मिल के बैठे तो कितनी भी ट्रेनिंग कर लें तो आप समझ सकते हैं कि कितनी देर लगाएंगे एक काम को करने में। और ये पोलिंग स्टेशन पे जाके और किस तरह से जाते हैं ये हम बताएंगे। तो इनको अभी हम सम्मान करना चाहते हैं बहुत अधिक। आपको दिखाता हूं कि इनकी वीडियो क्या करते हैं ये। कैन वी शो द वीडियो? Sound. Guardians of our democracy. From organizing polling materials to strategizing logistics, ECI officials meticulously plan every step, overcoming any challenge to ensure that democracy flourishes. Where roads won't take us, we take to the skies. Because not even the sky is a limit in our quest to ensure that every last voter in this country is reached. We go the extra mile with a smile, so you don't have to, ensuring your vote is counted and your voice is heard in our democracy. Rain or shine, scaling mountains or navigating through last mile challenges, it's the bond of camaraderie that fuels our journey. The 15 million strong team works tirelessly to আর এবার যে খবরে নজর রাখবো, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বসিরহাটের মুকুন্দপুরের এই ঘটনা, যেখানে হারোয়া থানায় ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে আহত টিএমসি কর্মীর তরফে, এবং সেখানে টিএমসি কর্মীর ওপর হামলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে এমনটাই অভিযোগ করা হয়েছে, এবং তৃণমূল কর্মী তাকে লক্ষ্য করেই হামলা করা হয়, খুনের চেষ্টা করা হয় বলেই অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। লোকসভা নির্বাচনের পরবর্তী সময়েও হিংসা অব্যাহত রয়েছে, যেখানে তৃণমূল কর্মীকে এবার খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসার শিকার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাপ্পা মণ্ডল আক্রান্ত তৃণমূল কর্মীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বসিরহাটের মুকুন্দপুরের ঘটনা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে আক্রান্ত হয়েছেন ওই তৃণমূল কর্মী এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তারা এই ঘটনা ঘটিয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা, ভোট পরবর্তী হিংসার ছবি, অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো সঞ্জিতের সঙ্গে। সঞ্জিত, বাপ্পা মণ্ডল আক্রান্ত তৃণমূল কর্মী, ঠিক কিভাবে হামলার ঘটনা ঘটেছে, তিনি কি বলছেন, ঠিক কি অভিযোগ তাঁর? দেখো, শেষ দফা নির্বাচন শেষ হয়েছে, ভোট পরবর্তী হিংসা, বিশেষ করে বসিরহাট মহকুমার মিনাকা বিধানসভার যে মুকুন্দপুরে যে বাপ্পা মণ্ডল বছর 30-এর এই যুবক এই নির্বাচনের কাজে যুক্ত ছিল এবং গাড়ির চালক, সে গতকালকে রাত্রে অর্থাৎ রবিবার রাত্রিবেলা যখন চার দোকানে বসে বন্ধুদের সঙ্গে চা খাচ্ছিল, সেই সময় একদম দুষ্কৃতী, অর্থাৎ তার অভিযোগ যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাস লোহার রড নিয়ে তাকে দোকান থেকে টেনে বের করে তার মাথায় এলোপাতাড়ি মারতে শুরু করে, রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। তখন স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট বিশেষ করে হারোয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তার যথেষ্ট সংকটজনক বলে প্রাথমিক চিকিৎসকরা জানাচ্ছেন। ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু অভিযোগের তীর কিন্তু বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, কিন্তু এই ঘটনায় বিজেপির যে মন্ডল সভাপতি রয়েছে অর্থাৎ সহসভাপতি হারোয়ার, তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন
ওখানে একটা ঝামেলা হয়েছে, কিন্তু সেটা পারিবারিক অশান্তি, এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয় না। বিজেপিকে রাজনৈতিকভাবে কালিমা লিপ্ত করতে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তৃণমূল কর্মীরা, এটা কোনোভাবে রাজনৈতিক রং লাগানো হচ্ছে। এই অভিযোগ পাল্টা অভিযোগ এলাকার যথেষ্ট উত্তপ্ত হয়েছে। ইতিমধ্যে 2 বিজেপি কর্মীর বিরুদ্ধে হারোয়া থানায় লিখিত সেক্ষেত্রে পুলিশের কি বক্তব্য সঞ্জিত? পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এই ঘটনার, বা যে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করছে, যে ঘটনার দিন গতকালকে যেখানে ঘটনা ঘটেছে সেখানে গিয়ে কথা বলছে গ্রামবাসীদের সঙ্গে, এবং কারা এসেছিল, কিভাবে এসেছিল, তাদের পূর্ণাঙ্গটা রিপোর্ট তৈরি করছে। ইতিমধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হারোয়া থানার পুলিশ। মধুবন্তী, ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, একাধিক চিহ্ন রয়েছে হামলার। বাপ্পা মণ্ডল আক্রান্ত তৃণমূল কর্মীর মাথায়। বসিরহাটের মুকুন্দপুরের ঘটনা একেবারে তাই, যেমনটা বলছিলে তুমি মধুবন্তী, যে সেখানে চা খাচ্ছিলেন ওই তৃণমূল কর্মী এবং সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তারা সেখানে আসে এবং বাঁশ লাঠি দিয়ে তার ওপর মারধর করা হয় এবং তার মাথাও ফেটে যায়। এবং এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ ওঠানো হয়েছে তা অস্বীকার করছে বিজেপি। অভিক, আমরা জানি আগামীকালই ভোটের গণনা এবং তার আগে যে খবর পাওয়া যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি যে এ রাজ্যের 42টি আসনের জন্য 55টি গণনা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। একেবারেই তাই, এবং মোট কাউন্টিং হল 418টি এবং প্রত্যেকটা হলেই থাকবে একজন করে এআরও। আগামীকাল রয়েছে লোকসভা নির্বাচনের গণনার দিন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সত্যসুন্দর ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সত্যসুন্দর, আগামীকাল নির্বাচনের গণনা রয়েছে, কি জানা যাচ্ছে? রাজ্যে 42টা আসনের জন্য কটা গণনা কেন্দ্র থাকছে? দেখো, রাজ্যের 42টি লোকসভা আসনের জন্য 55টি গণনা কেন্দ্র থাকছে এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা থাকছে, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা, এবং 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে গণনার নিরাপত্তার দায়িত্বে। প্রত্যেকটি গণনা কেন্দ্রে যাতে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা রাখা হয় সেই লক্ষ্যে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। বহিরাগতরা থাকতে পারবেন না এবং প্রত্যেকটি গণনা কেন্দ্রের 200 মিটার পর্যন্ত থাকছে 144 ধারা, অর্থাৎ কোনোভাবেই সেখানে যাতে গণনা একেবারে নির্ভুলভাবে হয়। এবং গণনা কেন্দ্রে সবচেয়ে বড় কথা, গণনা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের ক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশনের যথেষ্ট কড়াকড়ি রয়েছে। শুধুমাত্র গণনার পর্যবেক্ষক এবং যারা গণনার সঙ্গে যুক্ত যারা রিটার্নিং অফিসার রয়েছেন তাদের কাছে মোবাইল থাকবে। কোনো রাজনৈতিক দলের যে সমস্ত গণনার এজেন্ট থাকছেন তাদের কাছে মোবাইল থাকছে না। কোনো রাজনৈতিক দলের যারা প্রার্থী তারাও যদি গণনা কেন্দ্রের ভেতরে ঢোকেন তাদের কাছেও কিন্তু মোবাইল নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকছে। এবং গোটা রাজ্যে 418টি কাউন্টিং হল থাকছে এবং সেখানেই কিন্তু কাল সকাল 8টায় বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ তোমায়, সত্যসুন্দর ভট্টাচার্য টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আর আরো আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।